নমস্কার। এক্সপ্রেস নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটা ৮টা মানে কিন্তু আপনারা জানেন এক্সপ্রেস নিউজের পর্দা এক্সপ্রেস অনলাইন, যেখানে আমরা রাজনৈতিক আলোচনার পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, পাশাপাশি আমরা জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আর আজও কিন্তু আমরা আলোচনায় চলে এসেছি। একটু কোনো যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের একটু আলোচনা আজকে একটু বিলম্ব হয়েছে। আর অনুষ্ঠান শুরু করার আগেই প্রথমে আমি বলি যে আজকে সঞ্চালকের দায়িত্বে রয়েছে আমি বিনোদ এবং আমার সাথে রয়েছে আমার সহসঞ্চালক সায়ক। নমস্কার। প্রথমে আমি সাহেবকে বলবো যে আজ আমাদের অতিথিরা রয়েছেন তার সাথে একটু আলাপ করে দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে যে বিশিষ্ট অতিথিরা আমাদের ফ্রেম শেয়ার করছেন, আমি তাদের নাম বলছি এক এক করে। আমাদের সাথে রয়েছেন সপ্তর্ষি চক্রবর্তী মহাশয়া, রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্যা। আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ সমাদ্দার, তৃণমূলের নেতা। আমাদের সাথে রয়েছেন মনোজ চক্রবর্তী মহাশয়, সিপিআইএম নেতা। এবং আমরা আমাদের প্রথম আলোচনার জন্য পেয়ে গেছি ডক্টর অংশুমান দাস মহাশয়কে, যিনি বিশিষ্ট চিকিৎসক হিসেবে আমাদের এই প্যানেলে অংশগ্রহণ করছেন। অংশুমান বাবু, অনেক অনেক নমস্কার এবং অনেক অনেক অভিনন্দন এক্সপ্রেস নিউজকে, এই এক্সপ্রেস নিউজের চ্যানেলে আপনার আসার জন্য অনেক অনেক আপনাকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাই। নমস্কার। আমাদের আলোচনার প্রথম বিষয়, আজকে প্রথম বিষয় আমরা ওমিক্রন করোনার যে নতুন স্ট্রেন, আর বর্তমানে যে এই যে আমরা দেখলাম যে দুর্গাপূজা, তারপরে যে আমাদের গেল 25শে ডিসেম্বর বড়দিন, এই সময় যে একটা জনঢল দেখলাম আমরা, তো আর পাশাপাশি দেখলাম ওমিক্রন করোনা নতুন স্ট্রেন, দুটোর মধ্যে একটা মানে রীতিমতো অমিল খুঁজে পেলাম আমরা। যেখানে আমাদের সরকার বলছেন যে রীতিমতো গোটা দেশকে বলছেন যে ইয়ে করতে, যে হ্যাঁ সবাই একটু সাবধানে থেকো, মাস্ক পরো, সেই জায়গায় এইরকম একটা পরিস্থিতি। এখানে প্রশাসন একটা ভূমিকা কি, এই নিয়ে একটা বড় প্রশ্ন থাকছেই। আলোচনা যাব, আলোচনা প্রথমেই আজকের আমাদের যে প্রথম প্রতিবেদন, এক্সপ্রেস নিউজের প্রথম প্রতিবেদন, সেটা আপনাদেরকে দেখাবো। আলোচনার প্রথম প্রতিবেদনে তো আমরা যাবই। প্রথমে একটা আজকের যে 24 ঘন্টার একটা সমীক্ষা, সেই সমীক্ষা আপনাদেরকে দিয়ে রাখি যে আজকে অমিক্রনে গোটা দেশে আক্রান্ত হয়েছে 578 জন এবং করোনায় আক্রান্ত হয়েছে 6531 জন। এটা কিন্তু আজকের দিনে 24 ঘন্টার রেকর্ড। এই অমিক্রন আর এর পাশাপাশি যে একটা জনঢল নেমেছিল, এই দুটোর এই আমাদের যে বিষয়, এই বিষয় নিয়ে আমি সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু কি বলবেন এই বিষয় নিয়ে? একদিকে যেমন অমিক্রন, পাশাপাশি একদিকে যেমন দেখলাম আমরা জনঢল। না, এটাই তো একটু এখন মেইন প্রবলেম কি, এখন একটা নিউ ইয়ার এন্ড ফেস্টিভ্যাল সিজন, এন্ড এখনই এটা ওমিক্রন নিউ ভ্যারিয়েন্ট এখন একটু নিউ এসে গেছে। and Omicron infectivity and spreading capability is far more বহুত বেশি than Delta variant strain. কিন্তু অনেকদের বলছে কি Omicron virus capability of causing serious disease, serious রোগ মানুষ ভিতরে একটু কম than the Delta strain, but infectivity rate খুবই বেশি। সো এখন আমি খালি সবাইকে অনুরোধ করতে পারবো, এন্ড আমি খালি সবাইকে বলতে পারবো কি বেশি সংখ্যারে মানে কোথায় ভিড় না করে, একটু বাড়ি থাকলে একটু ভালো হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে আমি প্রশ্ন করছি, তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কোভিড মহামারীর পর্ব কাটতে না কাটতেই কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে ওমিক্রন। 25শে ডিসেম্বর রাতের পার্ক স্ট্রিটের যে চিত্র আমরা দেখিয়েছিলাম, নেটিজনরা কিন্তু বলছে সেক্ষেত্রে যে যীশু খ্রিস্ট যেন স্বয়ং পার্ক স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক এমনটাই ভিড় ছিল। তো কোনো না কোনো ক্ষেত্রে কি পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করা উচিত ছিল সরকারের? এই বিষয়ে তো আমি যাবই, আমাদের যে রাজনৈতিক বিশেষজ্ঞরা আসছেন তাদের কাছে আমি যাবই। তার আগে আমি ডাক্তারবাবুর কাছে একটা কথা জিজ্ঞেস করে নেব সরাসরি ভাবে, জনসাধারণরা যে প্রশ্ন রাখছে তার জন্য আমি জিজ্ঞেস করছি ডাক্তারবাবু আপনার কাছে যে এই ওমিক্রন কি, এটা অ্যাকচুয়ালি কি? এবং আমরা যে দেখতে পেলাম যে 3টে বছর আমরা গোটা বিশ্ব সাফার করলাম যে কোভিড মহামারী বা কোভিড-19 জন্য, এটার সাথে এটা তফাৎটাই বা কি, বা এটা আরো কতটা শক্তিশালী জোরালো, বা আগামী দিনে আমরা যদি সতর্ক না হই তাহলে ওমিক্রন আমাদের কি কি ক্ষতি করতে পারে? ডাক্তারবাবু দেখুন, ওমিক্রন এটা একটু নতুন স্ট্রেন অফ করোনা ভাইরাস, ঠিক আছে। অনেকটা সায়েন্টিস্ট বলছে কি ওনার যে স্পাইক প্রোটিন যে দেখা যায় সবই করোনা ভাইরাস ভিতরে,
ওটা একটু মিউটেট করে গেছে, নতুন স্ট্রেন একটা হয়ে গেছে, এন্ড তাই জন্য ওমিক্রন সৃষ্টি হয়েছে। এন্ড ওমিক্রন একটা जो ওটা বলছে কি ওটা ইনফেক্টিভিটি রেট মানে স্প্রেডিং ক্যাপাবিলিটি ইজ মোর দ্যান দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট। এটা স্প্রেডিং ক্যাপাবিলিটি তো বেশি, বাট जो সিরিয়াস ডিজিজ যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট আগে মানে করছিল, এটা এখন ওমিক্রনে এটা দেখা হয়নি। হুম ঠিক আছে, সো স্প্রেডিং ক্যাপাবিলিটি ইজ মোর দ্যান ডেল্টা ভ্যারিয়েন্ট, কিন্তু সিরিয়াসনেস বাবদরে ডেল্টা ভ্যারিয়েন্ট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ওমিক্রন, সেটা এখন দিয়ে বলছে সায়েন্টিস্ট লোক। বাট এটা তো আগামী এ দিনই খালি বলবে কি কত সিরিয়াস কত কি হচ্ছে। যখন নাম্বার অফ কেসেস একটু বাড়বে তারপরেই আমি কিছু স্পষ্ট করে বলতে পারবো। আচ্ছা, মোদিজি কিন্তু গতকালই ঘোষণা করেছিলেন যে বুস্টার ডোজ সম্পর্কে। এই বুস্টার ডোজ হুম সম্পর্কেও কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের কিন্তু আবহ ছড়াচ্ছে, বা মানুষের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন আসছে। এই বুস্টার ডোজটা নিয়ে হুম যদি আপনি ডাক্তারবাবু একটু আলোকপাত করেন। বুস্টার ডোজ দেখুন, এটা বলছে কি যা দুটো ডোজ তো দিয়েছে, আগে বলেছিল অনেক বলেছিল कि দুটো डोज इज एनफ, दूसरा डोज से और आगे बूस्टर डोज नहीं लेना पड़ेगा। तो लेकिन वही अभी दिक्कत हुआ जब नया वेरिएंट आया एंड दे स्टार्टेड, मैंने लोगों ने देखा कि वही दो, इवन आफ्टर टेकिंग दो डोज लेने के बाद भी ओमिक्रॉन होना शुरू हो गया। ओमिक्रॉन उनको भी इफेक्ट कर रहा है, तो इसीलिए और उसको वो सिचुएशन को अवॉइड करने के लिए द गवर्नमेंट डजंट हैव ऑप्शन नहीं है उनके पास। सो बूस्टर डोज देने से मे बी सम प्रोटेक्शन मिलेगा, वही सोच के बूस्टर डोज दिया जा रहा है। द तो होल मतलब लोगों में ये भी प्रश्न है कि ये जो बूस्टर डोज ये कब आएगा, सब में कब तक कंप्लीट होगा, क्योंकि अभी तक हम लोग देखे कि कोविड का जो है वही कंप्लीट नहीं हुआ है इंडिया में। तो इस बारे वो में तो क्या नहीं हुआ है, बोलेंगे? दैट इज ट्रू, दैट इज वेरी मच ट्रू कि अभी तक कोविड का अभी तक कोई भी वैक्सीन शेड्यूल कंप्लीट नहीं हो पाया है, बिकॉज वी हैवंट बीन एबल टू रीच, सबको हम लोग नहीं पहुंच पाए हैं, कोविड वैक्सीनेशन सबको नहीं पहुंच पाया है। वो तो बहुत सारे कारणों के लिए नहीं पहुंच पाया है, वो तो अलग बात है, लेकिन अभी बूस्टर डोज जिन हेल्थ लाइन जो वर्कर्स है जो अभी फिर से फर्स्ट एक्सपोज, या जो 60 इयर्स वाले जो हम्म हाई रिस्क पेशेंट्स है, उनको बूस्टर डोज देने से मे बी थोड़ा सा प्रोटेक्शन उनको पहले देना चाहिए, जैसे पहला कोविड में शुरू हुआ था जो पॉलिसी कि पहले हेल्थ लाइन वर्कर्स को दिया गया, देन अबव 60 इयर्स पेशेंट्स एंड सिटीजन्स को दिया गया। वही कॉन्सेप्ट फिर से अप्लाई होना शुरू हो गया है, एंड मोदी जी ने तो कल हैज फाइनली डिक्लेयर्ड कि 10 तारीख से शुरू हो जाएगा। एंड अभी तो आपका 12 टू 18 इयर्स को भी डीजीसीआई ने नॉट दे दिया है फॉर कोवैक्सिन वैक्सीनेशन के लिए। सो हर तरह से सरकार इज ट्राइंग एंड गवर्नमेंट कोशिश कर रहा है ये करने के लिए, আচ্ছা वैक्सीन जितना আচ্ছা जल्दी हो सबको पहुंचा जा सके। আচ্ছা, ডাক্তারবাবু আপনার কাছে আমি যে দ্বিতীয় প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আমরা যারা আমাদের যারা অনেক দর্শক রয়েছে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছে তাদের উদ্দেশ্য থেকে আমি একটা কোশ্চেন আপনাকে করতে চাই। সেটি হলো যে এই যে ওমিক্রন, এতদিন ধরুন একটা কোভিড সিচুয়েশনের সাথে আমরা একটা র্যান্ডম কিন্তু যুদ্ধ করে আসছি রীতিমতো, এবারে আবার ওমিক্রন, আহ, তো এটার সাথে কিভাবে যুদ্ধ করব আমরা? একটাই ইয়ে হচ্ছে মাস্ক পরতে হবে ফার্স্ট থিং, এন্ড ভিড় থেকে একটু দূর থাকতে হবে, এন্ড মেনটেন হাইজিন, স্যানিটেশন, ক্লিননেস, তিনটো জিনিস মেন, এন্ড ফোর্থ জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন। ওকে। আর কিছু ভ্যাকসিনেশন দিয়ে তো আপনি যেহেতু, প্রিভেন্ট হ্যাঁ ভ্যাকসিনেশন যেহেতু এখন ব্যক্তিগতভাবে কিছু করা যাবে না, সেটা সম্পূর্ণভাবেই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা হবে। তো এখনো অবধি মোটামুটি বলা যেতে পারে দর্শকদের উদ্দেশ্যে ডাক্তারবাবু যেটা বলছেন যে হাইজিন মেনটেন করুন, ডিস্টেন্স মেনটেন করুন এবং মাস্ক ব্যবহার করুন। কোভিড যে চলে গেছে এই সুযোগটা নিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু জিনিসটা ছড়াবেন না, আমাদের ডাক্তারবাবুর বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। ডাক্তারবাবু আপনার কাছে এর পরের যে আমি প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আপনাদের যে বিশেষ নির্দেশ আছে, এই বিশেষ নির্দেশে কি কিছু বলছে, একটু যদি খুলে বলেন কিভাবে বিশেষ মোকাবিলা করা যায়? নির্দেশ कुछ দেখুন गाइडलाइंस এইটা कुछ गाइडलाइंस। গাইডলাইন্স এখন
গাইডলাইন্স কিছুই চেঞ্জ হয়নি বিকজ এই ओमिक्रॉन वायरस এখন দিয়ে भी दुर्गापुर शहर में इतना आया नहीं है, जो भी है सब पुराना कोविड केसेस ही है। एंड अगर भी ओमिक्रॉन आया है बट वही है कि उसका अभी तक माइल्ड सिम्टम्स में ही प्रेजेंट कर रहा है। जहां पे भी अभी तक देखा गया है, इवन गंगाराम हॉस्पिटल में 68 पेशेंट्स वर एडमिट हैं ओमिक्रॉन के, ऑलरेडी 40 आर डिस्चार्ज्ड। सो वही है कि अभी तक उतना सीवियर सिम्टम्स नहीं देखा गया है। सो देर इज नो गाइडलाइंस, कुछ चेंज नहीं हुआ है। और नए नए कंपनी मैंने जो कंपनीज है 2-3 ड्रग निकाले हैं वो अभी तक ट्रायल बेसिस में है, बट बाकी जो जनरल ट्रीटमेंट नॉर्मल कोरोना के लिए हमने जो भी दिया था दैट इज ऑल एप्लीकेबल कोरोना मतलब ओमिक्रॉन के लिए भी। हम लोग कुछ ज्यादा चेंज नहीं करने वाले बिकॉज सिम्टम्स देख के ट्रीटमेंट होगा। আচ্ছা, তো जो ज्यादा सिम्टम्स देख এই যে ওমিক্রন যদি আসেও, তো কি ধরনের মেডিসিন ইউজ করবেন বা এই টাইপের কিছু কি কোনো রকমের গাইডলাইন जो गाइडलाइन में था থেকে वो फिक्स गाइडलाइंस, जो गाइडलाइन में है नेशनल गाइडलाइंस में जो है वही यूज होगा। देयर वोंट बी एनी मच चेंज। बाकी अगर नया ड्रग कुछ आता है, अगर वो गाइडलाइन में इंक्लूड होगा देन ओनली विल यूज इट, अदरवाइज अच्छा। हम लोग यूज नहीं ओके करेंगे। ओके। और सर आपसे नेक्स्ट जो क्वेश्चन हम रखेंगे वो है कि सरकार गवर्नमेंट अभी गवर्नमेंट का क्या स्टेप होना चाहिए, क्योंकि पिछले बार जब स्प्रेड हुआ था उस टाइम में बहुत लोगों ने बोला था कि एयरपोर्ट पहले ही सील कर देना चाहिए था, ये करना चाहिए था, वो करना चाहिए था। तो अभी फिलहाल जिस टाइप का केसेस आ रहा है या ओमिक्रॉन बहुत ही लो लेवल में अभी है, इन फ्यूचर वो बढ़ भी सकता है, कि इसको रोका कैसे जाए? आप क्या बोलोगे, क्या एडवाइस दोगे? सर एडवाइस देखिए, जो एडवाइस होगा वो डेफिनेटली इकोनॉमिक ये के लिए डेफिनेटली इट विल बी खतरा ही है, इकोनॉमी रिवाइव नहीं होगा। एडवाइस वही है कि आप जितना कम मिलोगे दूसरों से उतना ही अच्छा है, लेकिन अगर हम लोग सब बंद ही कर देंगे देन कोई भी बिजनेस एस्टेब्लिशमेंट नहीं रहेगा। ऑलरेडी लोग कितना सफर कर चुके हैं। सो हम लोग को एक तो मिडिल पाथ ढूंढने में ही समय सब चले जा रहा है। एक तो मिडिल पाथ अभी तक नहीं मिला है कि कैसे इकोनॉमी भी बचा रहे और लोग भी बचे रहे। सो कोई भी सही रास्ता अभी तक ठीक रास्ता कि हम लोग बंद कर देंगे सब कुछ बंद कर देने से फिर इकोनॉमी रिवाइवल कभी नहीं होगा। सो ऑलरेडी पीपल इतना स्ट्रगल कर रहे हैं, इकोनॉमी के लिए हम लोग इतना स्ट्रगल कर रहे हैं, उसके ऊपर अगर सब बंद ही कर देंगे देन सिचुएशन बहुत खराब की ओर जा सकता है। तो लेकिन सर, बहुत चीजें सोचनी एकदम, पड़ेगी एकदम। सरकार को पूरा बंद करने से पहले। लेकिन सर And, यहाँ पे जो हालात है, जो क्वेश्चन हम लोग का था कि सर जैसे मान लीजिए कि एडुकेशन के मामले में स्कूल अभी खोला नहीं गया है, ठीक है, ऐसा ही दूसरा जो सर्विसेज है वो भी बंद पड़ा हुआ है। उस टाइम के बीच में ये जो 25 दिसंबर का नाइट में हम लोग देखे कि पार्क स्ट्रीट में जैसा गैदरिंग हुआ, या हमारा दुर्गापुर में जंक्शन मॉल में जैसा हुआ, या दूसरा कहीं जगह पे जैसा गैदरिंग हुआ, ये क्या होना चाहिए था? सरकार क्या इसको बंद नहीं करवा सकता था? देखिए सरकार तो चाहे बहुत कुछ बंद करवा सकती है, लेकिन वही है कि लोगों में जो 2-3 साल हुआ सब बंद होके पड़े थे वही अब सब निकल रहा है उभर के। तो सरकार वुड हैव डन इट, मतलब वो तो उनका डिसीजन है, मैं उसके ऊपर मैं नहीं कमेंट करना चाहता हूँ डेफिनेटली, बिकॉज वो उनका डिसीजन है, वो कुछ सोच के ही वो सब लिए होंगे। बट वही है कि अगर हम लोग बंद कर देते, मे भी आप सोचते कि कोरोना का प्रिवेंशन के लिए हेल्प करता, तो दैट इज द स्टैंडर्ड गाइडलाइन। जितना आप कम भीड़ करोगे वो कोरोना प्रिवेंशन में हेल्प करेगा, वो तो सबको ही पता है। रेस्ट अभी गवर्नमेंट के ऊपर है, सरकार के ऊपर है, वो क्या डिसीजन लेगी, दैट इज एब्सोल्युटली अप टू देम। उसमें मैं तो जाके एडवाइस करने में आई डोंट वांट टू कमेंट ऑन। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু যেমনটা বললেন যে এই যে করোনা মহামারীর একটা করাল থাবা আমাদের এতদিন আমাদের উপর পড়েছিল এবং এখনো রয়েছে, আর এখন একটা করোনার নতুন স্ট্রেন কিন্তু ওমিক্রন। আমরা দেখলাম যে দীর্ঘ কয়েক বছর, আমরা দেখলাম যে বিগত বছরগুলো দেখি আর কি, সেখানে আমরা দেখতে পেলাম যে রীতিমতো
এই লকডাউন, তার ফলে কিন্তু এই করোনার জন্য কিন্তু অনেক মানুষ রীতিমতো তাদের জীবিকা হারিয়েছেন। তা অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এই করোনার ফলে। তারপর আবার সেই এই অমিক্রন অনেকটা ঠিক গোদের ওপর বিস্ফোরণের মতো আহ, একটা জিনিস যেতে না যেতে আবার কিন্তু দোরগোড়ায় হাজির আমাদের অমিক্রন, আর যার ফলে কিন্তু রীতিমতো মানুষ একদম বলতে পারি আমরা স্তম্ভিত হয়ে গেছে যে আবার এখান থেকে মানুষ রক্ষা পাবেন কি করে। ডাক্তারবাবু খুব সহজ ভাষায় বললেন যে করোনার থেকে যেসব নির্দেশিকা জারি করা হয়েছিল সেই সব নির্দেশিকা কিন্তু এখনো বজায় রাখা দরকার, সেই সব নির্দেশিকা কিন্তু পালন করতে এখনো হবে, সেই নির্দেশিকা কিন্তু এখনো কোনো চেঞ্জ হয়নি। ঠিক যেমনটা বললেন, স্যানিটাইজার আমাদের ইউজ করতে হবে, মাস্ক পরতে হবে, এবং যতটা সম্ভব আমাদেরকে যে জনবহুল এলাকা থেকে আমাদেরকে একটুখানি নিজেদেরকে দূরে রাখতে হবে। ঠিক আমরা যেমনটা কোভিড এর সময় করছিলাম, লকডাউনের সময় আমরা প্রয়োজন পড়লে ঠিক যেমন বাড়ির বাইরে বেরোচ্ছিলাম, ঠিক দরকার পড়লেই কিন্তু বাড়ির বাইরে, তাছাড়া কিন্তু বাড়ির ভেতরে। কিন্তু বর্তমান সময় আমরা দেখছি যে একটু লকডাউন শিথিল হলে যেমন একটা ঘটনা ঘটলো এই যে 25শে ডিসেম্বর যদি আমরা দেখি, রীতিমতো বিভিন্ন জায়গায় এই দিনটাকে সেলিব্রেট করার জন্য একটা জনঢল। বারবার কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে এখানে প্রশাসনের ভূমিকা কি? যেখানে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জায়গায় বলছেন যে এই সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, পাশাপাশি এই বর্তমানে এই সিচুয়েশন দুটোর মধ্যে আমরা মিল কোথায় খুঁজে পাচ্ছি, এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে বারবার। তাহলে প্রশাসন কি করছেন যদি এইরকম একটা হয়? একদিকে আমরা করোনার তৃতীয় ওয়েভ পার করে এলাম, তারপর আবার অমিক্রন, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা অমিক্রন থেকে রক্ষা পাবো কিভাবে? করোনার তো অলরেডি আমরা দেখলাম যে করোনার সময় আমাদের কি অবস্থা হয়েছে, আর তারপরে বর্তমান আমাদের কিন্তু অমিক্রন। আপনাদেরকে শোনাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক অমিক্রন নিয়ে কি বলেছেন। প্রথমে আপনাদেরকে শুনিয়ে নেবো একটু। लेकिन उत्साह और उमंग के साथ ही ये समय सचेत रहने का भी है। आज दुनिया के कई देशों में कोरोना के नए वेरिएंट ओमिक्रॉन की वजह से संक्रमण बढ़ रहा है। भारत में भी कई लोगों के ओमिक्रॉन से संक्रमित होने का पता चला है। लेकिन আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলছেন এই বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি কিন্তু বারবার আমাদের এই জনগণকে সতর্ক করছেন। আমাদেরকে কিন্তু এখনো মাথায় রাখতে হবে যে করোনার একটা নতুন স্ট্রেন কিন্তু আমাদের ইতিমধ্যে রয়েছে, আর করোনা নতুন স্ট্রেনের জন্য কিন্তু আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। আমাদের যেসব করোনার নির্দেশিকাগুলো ছিল সেগুলো পালন করতে হবে। ডাক্তারবাবু বারবার কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিন্তু ঠিক এমনটাই বললেন যে করোনার যদি আমরা দেখলাম যে লকডাউন একটু শিথিল হয়েছে ঠিক কথাই, কিন্তু এখন আমাদেরকে কিন্তু সেই নির্দেশিকাগুলো যেগুলো জারি রয়েছে সেই জারিগুলো কিন্তু এখন আমাদের পালন করতে হবে, কেননা নইলে আমাদের কিন্তু বিপদ আরো বাড়তে পারে। আমরা দেখতে পেলাম যে করোনার সময় কিরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভয়াবহ পরিস্থিতি বলতে পারি আমরা। আর সেই ভয়াবহ পরিস্থিতি কিন্তু যদি আমরা ভাবি যে হ্যাঁ চলে গেছে, আমরা এখন মুক্ত, সত্যি আমরা কিন্তু এখনো মুক্ত নই, কেননা আমরা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অমিক্রন। যাই ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের পর্দায়। আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন এবং দর্শকদের এই অমিক্রন যে নতুন স্ট্রেন এটা সম্বন্ধে আপনি আমাদেরকে অবগত করালেন, দর্শকদের অবগত করালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দেখো সাহেব, যেমনটা আমরা আলোচনা করছিলাম যে এই যে একটা নতুন স্ট্রেন করোনার অমিক্রন, এই নিয়ে কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে যেমনটা পরামর্শ দিলেন যে করোনার যেসব নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশিকা আমাদের পালন করতে হবে, কারণ এখন আমাদেরকে
যে করোনার বলতে পারি আমরা লকডাউন ছেড়েছে, কিন্তু লকডাউন ছাড়লেও আমাদের মানুষ যারা রয়েছেন তারা রীতিমতো তারা এখন বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন, ঠিক যেমনটা আমরা দেখতে পেলাম 25 ডিসেম্বরের দিনকে পার্ক স্ট্রিট, তারপর আমাদের এই দুর্গাপুর জংশন মল এবং বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু দেখে কিন্তু একটা বারবার প্রশ্ন উঠছে যে সত্যি কি অমিক্রণ আসছে, তাহলে মানুষের মনে সেই ভয়টা জাগছে না কেন? ঠিক যেমনটা কিন্তু করোনার সময় ছিল। হ্যাঁ, মানছি তারা এতদিন ধরে ঘরের ভেতর ঢুকেছিলেন কারণ লকডাউনের জন্য। হ্যাঁ বিনোদ, আমি এই বিষয়ে তোমাকে বলতে চাই যে দেখো, তার সাথে কিন্তু দেশও পুরো দেশও কিন্তু তাকিয়ে থাকবে যে মোদিজি আগের দিনই যেটা বলেছেন যে একদম। বুস্টার ডোজের দিকে, পুরো দেশ কিন্তু এই বুস্টার ডোজের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যেন সঞ্জীবনী। আমি তোমাকে এই সম্পর্কেও বলতে চাই যে এখনো অবধি কিন্তু কোভিড এর সম্পূর্ণ টিকা সমগ্র দেশকে কিন্তু দেওয়া হয়নি। এখনো অবধি আমরা যেরকম জানি যে বয়স্কদের এবং বাচ্চাদের এখন কিছু পোর্শন, একটা বেশ ভালো রকমের পোর্শন কিন্তু এখনো অবধি বাদ রয়েছে। সেক্ষেত্রে স্কুল কলেজ খুললে পরে সেক্ষেত্রে কিন্তু বিপজ্জনক কিছু সিদ্ধান্ত হতে পারে। তার জন্যই কি সরকার একটা নির্দিষ্ট বয়সের নিচে স্কুলের যে কক্ষ রয়েছে তাদের খুলতে দিচ্ছে না? এটাও কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু বিনোদ, এটাও দেখো যে বিরোধীরা কিন্তু এর রাজ্যে কিন্তু বারবার কিন্তু ভোটের সময় আমরা দেখেছি যে প্রতিবাদ করেছে যে এই কোভিডের সময় যাতে না ভোট করানো হয়। বারবার কিন্তু আমরা দেখেছি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কিন্তু একজোটে কিন্তু বিজেপির বিরুদ্ধে এবং কমিশনের বিরুদ্ধে কিন্তু অস্ত্র সানিয়েছিল যে কোনোভাবেই যেন না ভোট করতে দেওয়া হয়। কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম যে দুর্গাপুজোতে কিভাবে দুর্গাপুজোতে গ্যাদারিং হয়েছিল। হ্যাঁ। অনেক চিকিৎসক মহল থেকে কিন্তু এবং অনেক বিশেষজ্ঞরা কিন্তু এই বিষয়ে মতামত দিয়েছিল যে যেটা হয়েছে সেটা হওয়াটা উচিত হয়নি, কারণ কোভিড পরিস্থিতি আমরা কিন্তু পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারিনি। এখনো অবধি টিকা কিন্তু সুনিশ্চিত হতে পারেনি সবাইকার জন্য। কবে হবে সেটাও সরকারও ঠিকভাবে বলতে পারছে না। এই বিষয়ে কিন্তু আলোকপাত আমি তোমাকে করতে চাই বিনোদ, যে এখনো অবধি কিন্তু কি প্রসিডিওরে কিন্তু বুস্টার ডোজ দেওয়া হবে, কোথায় দেওয়া হবে, এই সম্পর্কেও কিন্তু সঠিকভাবে আলোকপাত কিন্তু করা হয়নি। ঠিক এমনটাই কিন্তু বিরোধীরা জানাচ্ছে বারবার। আর এটাও বলছে যে কিভাবে আর কত সময়ের মধ্যে সরকার এই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করবে সেটা সঠিক তথ্য যেন লোকসভায় দেওয়া হয়। বিনোদ, একদমই তাই। আপনাদেরকে আবার একবার একটা তথ্য আমি দিয়ে রাখি যে অমিক্রন আজকের দিনে 24 ঘন্টার কিন্তু একটা রিপোর্ট যে গোটা দেশে কিন্তু 578 জন কিন্তু সেখানে সংক্রমিত হয়েছে, এবং পাশাপাশি যে করোনাতে কিন্তু 6531 জন গত 24 ঘন্টায় কিন্তু এটা সংক্রমিত হয়েছে। ঠিক স্যার, তুমি যেমনটা বললে, ইতিমধ্যে আমরা দেখেছি যে করোনার যে 2টি ডোজ, এই করোনার 2টি ডোজও কিন্তু অনেকের এখনো সম্পূর্ণ হয়নি। কেউ ফার্স্ট ডোজ নিয়ে এখনো বসে আছেন, কারোর সেকেন্ড ডোজ এখনো নেওয়া হয়নি, কারোর কমপ্লিট হয়েছে, বা কারোর এখন 2টো ডোজই নেওয়া হয়নি। ঠিক এমনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু নমুনা রয়েছে যে কারো এখন 2টোই হয়নি। এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে বারবার যে এই 2টো ডোজ যার এখনো নেওয়া হয়নি বা যার একটা হয়েছে, তার উপর আবার এই বুস্টার ডোজ, সেই ডোজটা কবে আসবে, কি করে মানুষ পাবে, এই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা এই রয়েছে। বিষয়ে আমি একটা ব্যাপার যোগ করতে চাই বিনোদ, যে বিরোধীরা বারবার কিন্তু বলছে যে সমগ্র দেশ জুড়ে ওইভাবে ভ্যাকসিনেশন কিন্তু করা যাবে না, যে হ্যাঁ। প্রসিডিওরে কিন্তু কেন্দ্র সরকার করছে। কারণ ভারতবর্ষে কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু পথে থাকে, তাদের কিন্তু প্রপার কোনো ডকুমেন্টেশন নেই। আমরা দেখেছিলাম এনআরসি টাইমেও কিন্তু ঠিক এই কথাগুলি বিরোধীরা সরকারের সামনে হ্যাঁ। রেখেছিল যে যাদের ডকুমেন্টেশন নেই তারা কিভাবে এনআরসিটা কে ফুলফিল করবে। বা আমরা দেখছি যেরকম যে ভ্যাকসিনেশন কিন্তু কোনো প্রপার ডকুমেন্ট ছাড়া হচ্ছে না। তাহলে যারা পথে থাকছে, যে সকল মানুষরা পথে থাকছে, যাদের হাতে কোনো অপশন নেই, একদমই তাই। তারা কিভাবে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করবে বিনোদ? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে স্যার। পাশাপাশি দেখো স্যার, অনেক জায়গায় দেখতে পেলাম কিন্তু ভুয়ো ভ্যাকসিনের কিন্তু এরকম একটা অনেক নথিপত্র কিন্তু আমাদের সামনে এসেছিল। সে চিত্র কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে অনেক জায়গায় জাল ভ্যাকসিন, সেটা কিন্তু রীতিমতো অনেক জায়গায় আমরা দেখতে পেলাম কি যে সিরিঞ্জের ভেতর জল ভরে বা পাউডার গোলা জল ভরে সেই জল কিন্তু দেওয়া হচ্ছে, পাউডার মেশানো জল কিন্তু দেওয়া হচ্ছে ভ্যাকসিন বলে পড়ে। এই নিয়ে কিন্তু একটা রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পাশাপাশি দেখো সহায়ক, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে 2টো ডোজ কিন্তু এখনো নেওয়া হয়নি, তারপর কিন্তু আবার এই করোনা এবং এই করোনা নতুন স্ট্রেন অমিক্রন, এই অমিক্রনে মানুষ কি করবে,
এত কটা দিন তারা পার করে এলো, সেখানে কিন্তু তুমি যেমনটা বললে দুর্গাপূজা, ঠিক দুর্গাপূজার পাশাপাশি আমরা দেখলাম যে এই যে ভোটের সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় সভা করতে তারা ব্যস্ত, আজ এখানে নয়তো কাল ওখানে, কিন্তু সেই সময়ও কিন্তু তাদের মিটিং মিছিলে দেখা যাচ্ছিল এক বীভৎস ধরনের ভিড়। সেই সময় কিন্তু অনেক কিন্তু বিশেষজ্ঞ মহল বলো বা চিকিৎসক বা মহল বলো, তারা কিন্তু বারবার একটা প্রশ্ন তুলছিল যে এইসব জায়গায় তাহলে কি করোনা নেই? রীতিমতো একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে কিন্তু প্রশ্ন করতে তারা বাধ্য হয়েছিল, তাহলে সেই সময় করোনা কোথায় গেল? এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছিল আর কি। আর এখন আমরা দেখছি যে অমিক্রনের সময় এই যে আমাদের একটা জ্বলন্ত দৃষ্টান্ত 25শে ডিসেম্বরে আমরা দেখতে পেলাম। আর ইতিমধ্যে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সপ্তর্ষিমানকে, যিনি রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য। আপনাকে অনেক স্বাগত আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায়। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সপ্তর্ষি ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমাদের প্রথম পর্বেই আমরা পেয়ে গেছিলাম ডাক্তারবাবুকে, মাননীয় ডক্টর অংশুমান দাস। অংশুমান বাবু আমাদের বলছিলেন যে কিভাবে এই ওমিক্রন ভাইরাসের সাথে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে এই ওমিক্রন ভাইরাসের। দেখুন, কোভিড মহামারীর কিন্তু পর্ব কাটতে না কাটতেই কিন্তু আমাদের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে ওমিক্রন। কিন্তু ওই 25শে ডিসেম্বর রাতের যে পার্ক স্ট্রিট যে আমরা যে গ্যাদারিং দেখলাম, পাবলিক গ্যাদারিং দেখলাম, এইরকম কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পেলাম যে পাবলিক গ্যাদারিং করা হলো। কিন্তু প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই কিন্তু এক কথাই বলছেন যে এখনো অবধি কোভিড মহামারী কাটেনি, ওমিক্রন আগত, তাহলে কিন্তু এইভাবে পাবলিক গ্যাদারিং করবেন না। কিন্তু দুর্গাপুজো থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেসের সংখ্যা বাড়ছে, এখনো অবধি কিন্তু কোভিড মহামারীতে যে গ্রাফ কমার কথা সেটা কিন্তু কমছে না। তো এই বিষয়ে আমি হ্যাঁ বিশ্বজিৎ বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছেন আমাদের পাচ্ছি। কথা বিশ্বজিৎ বাবু? হ্যাঁ। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। হ্যাঁ, তো সপ্তর্ষি ম্যাডাম, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে যেভাবে এই গ্যাদারিং গুলো হচ্ছে, আমরা দেখছি যে ঠিকভাবে কিন্তু স্কুল এখনো খুলছে না, বেশ কিছু সোশ্যাল সার্ভিস যেগুলো হওয়া উচিত সেগুলো খুলছে না, পাবলিক সার্ভিস যেগুলো খোলার কথা সেগুলো খুলছে না, কিন্তু এইভাবে পাবলিক গ্যাদারিং কিন্তু দিনের পর দিন হচ্ছে। তো এর ফলে কি ওমিক্রন ছড়াতে পারে না, বা কোভিড কি ছড়াতে পারে না, বা রাজ্য সরকারের এই বিষয়ে কি নিষেধাজ্ঞা জারি করা উচিত, বা কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত, বা কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওমিক্রন বা কোভিড যাই হোক না কেন, সেটা সব সময় ছড়াতে পারে। এটা একটা ব্যাধি, পুরো সমাজের কাছে একটা ত্রাস। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু রাজ্য সরকার যেরকম ভাবে উদাসীন, আজকে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি নিজেদের ভোটের জন্য, পৌরসভা ভোটের জন্য 25শে ডিসেম্বরে রাজ্য সরকার পুরো ছাড় দিয়ে দিল। ওমিক্রনের মতন একটা এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা দেখলাম কিরকম ভিড়ভাট্টা হচ্ছে। তার কারণ হচ্ছে সামনে পৌরসভা নির্বাচন, আর সেই নির্বাচনে জিততে হবে বলে আজকে রাজ্য সরকার একদম পুরো উদাসীন। অথচ আমরা এইটাই দেখতে পেয়েছিলাম যখন দুর্গাপুজো হয়েছিল, তখন কিন্তু দুর্গাপুজোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু 25শে ডিসেম্বরে নিষেধাজ্ঞা জারি করা হলো না। যে সরকার নিজেদের ছোট করে রাজ্যের মানুষকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, যাদের জীবন নিয়ে রাজ্য সরকারের, সেই সরকারের কোনো চিন্তা নেই, সেই সরকার যে বর্তমানে দাঁড়িয়ে থেকে উদাসীন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বর্তমানে সতর্ক থাকতে হবে। আমরা বিজেপির তরফ থেকে আমরা সবাই প্রচারে নামছি, সবাই বলছি যে নিষেধাজ্ঞা জারি করা হোক। আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করুক, তাতে আমরা সবাই মিলে সহমত। নরেন্দ্র মোদী কিন্তু কালকেই বুস্টার ডোজ সম্পর্কে কিন্তু আমাদের অবগত করেছেন এবং অ্যানাউন্স করেছেন যে বুস্টার ডোজ খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু ভারতবাসীকে দিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? ছোট্ট করে শুনে নেব। দেখুন, আমরা 140 কোটি ভারতবাসীর মধ্যে প্রায় 100 কোটি মানুষকে আমরা অলরেডি কোভিড ডোজ দিয়ে দিয়েছি, ভ্যাকসিন দিয়ে দিয়েছি। আর আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন বুস্টার ডোজের, সেটাও সম্পূর্ণভাবে মানে পুরোপুরি করে দেবেন উনি। আর এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যেটা বলেন সেটা করে দেখান। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি বিশ্বজিৎ সমাদার, তৃণমূল নেতা, আমি বিশ্বজিৎ দার কাছে চলে যাব যে বিশ্বজিৎ বাবু, এই বিষয়ে আপনি কি বলবেন?
দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে বড়দিন শুধুমাত্র কলকাতায় হয় না, বড়দিন সারা ভারতবর্ষের বিভিন্ন মেট্রোপলিটন শহরে বা বড় বড় জায়গায় সব জায়গায় পালিত হয়েছে। আর যদি বন্ধ করতেই হয়, নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দিলেই তো হতো। এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে কলকাতায় পার্ক স্ট্রিটে শুধুমাত্র যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাই রাস্তায় নেমেছে, এরকম কোনো চ্যাপ্টার নেই। এটা একটা সর্বধর্ম সমন্বয়। আমার পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে একটা উৎসব, মানুষ উৎসবে মেতে উঠেছে। স্বাভাবিকভাবেই আমরাও চাইবো ওমিক্রন বা সামনে যে আসুক সেটাকে একটা হ্যাঁ, যতটা তাহলে পারবো, রাজ্য সরকার কিন্তু এটাকে বন্ধ করলো না কেন, নিষেধাজ্ঞা জারি করলো না কেন? কিছু না, মানুষকে নিয়েই চলতে হবে। আমরা সাবধান করব। নরেন্দ্র মোদী উচিত ছিল তাহলে এমন তো না যে বুঝতে পারেনি। আজকে পৌরসভা ভোটের ভোট বলে মানুষ এরকম ভাবে করা ব্যবহার আচ্ছা, করা মোদিজির হচ্ছে। বুস্টার ডোজ নিয়ে কি বলবেন বিশ্বজিৎ বাবু? বলতে দিন, সব জায়গায় পালন হয়েছে। আমরা চাইবো সবাই মিলে যতটা সম্ভব চেষ্টা করা, কিন্তু এটা এরকম এটা রাজ্য সরকার কোনো রকম এটা চেষ্টা সম্পূর্ণ করছে না, অন্য চ্যাপ্টার। শুধু ভোট ব্যাংক আমরা হিসেবে চাইবো ব্যবহার করছে মানুষ পশ্চিমবঙ্গের আরো মানুষকে। এগিয়ে আসুক এবং তার সাথে সাথে উৎসবটাও চলুক। এটা মুখে বললে হবে না তো, এটা মুখে বললে হবে না। রাজ্য সরকার কেন উদাসীন রয়েছে? কেন 25শে ডিসেম্বরের এত বড় একটা অনুষ্ঠান যেটাতে গ্যাদারিং হলো সেই জায়গাটায় কেন মানুষকে আটকানো গেল না? ভারতবর্ষের জন্য আজকে যদি কিচ্ছু করতে মানুষের পারেনি। ক্ষয়ক্ষতি হয়, কে বলেছে কিছু করতে পারিনি? আজকে ভারতবর্ষ যে জায়গায় আছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আছে। কেন, কে বলেছে সবাই কিছু করেনি? আচ্ছা, সবাই জানে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, আমরা ফিরে আসছি সবাই একটা তো ছোট্ট দেখতে বিরতির পর। পাচ্ছে। পশ্চিমবাংলা যে জায়গাটা আছে সেটা সবাই একমাত্র দেখতে পাচ্ছে নরেন্দ্র মোদী মমতা কিভাবে ব্যানার্জির একের পর এক বিরতির পরে। কোভিডকে নিয়ন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন, এক্সপ্রেস নিউজের পর্দায়। আমরা প্রথম পর্বে ছিলাম যে অমিক্রন এবং পাশাপাশি আমাদের জনঢল, এই নিয়ে আলোচনা ছিলাম। আর এই পরবর্তী আমাদের এই ব্রেকের পর আজ আলোচনায় আমরা ফিরে যাবো যে গোয়ায় যে 5 জন বিধায়ক আমরা দেখেছি যে তারা পদত্যাগ করেছেন, যারা তৃণমূলের সদ্য যোগ দিয়েছিলেন, সেই আলোচনা সম্বন্ধে যাব। প্রথমে আমি দেখে নেব আমাদের এক্সপ্রেস নিউজের তরফ থেকে বিশেষ প্রতিবেদন। গোয়ায় ধাক্কা তৃণমূলের, পদত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার সহ 5 নেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তারা জানিয়েছেন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য দল যে সংস্থাকে নিয়োগ করেছে তারা গোয়ার জনগণের নারী নক্ষত্র জানে না, আসলে তারা বোকা বানাচ্ছে। গোয়ায় তৃণমূলের প্রস্তাবিত গৃহলক্ষ্মী প্রকল্প নিয়েও চিঠিতে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি গোয়ার বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা পদত্যাগ পত্রে অভিযোগ জানিয়েছেন গোয়ার প্রাক্তন বিধায়ক তথা লাভু মামলেদার সহ 5 জন। আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিন্তু জোড়াফুল পতাকা তুলে নেন কিন্তু পুন্ডার প্রাক্তন বিধায়ক লাবু। আর তিনি মমতাকে এবার চিঠি লিখে জানান যে গোয়াবাসী এবং গোয়ার যে উজ্জ্বল দিন ফিরিয়ে আনার জন্য তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল গোয়া এবং গোয়াবাসীকে বুঝতে পারেনি। তাহলে এই যে 3 মাস আগে যোগদান আর এখন হঠাৎই এমন মোহভঙ্গ কেন? এই প্রশ্ন নিয়ে আমি সরাসরি চলে যাব আমাদের যিনি বিজেপির প্রতিনিধি রয়েছেন তার কাছে চলে যাব। হঠাৎ এরকম একটা মোহভঙ্গ কেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যতই নিজেকে সর্বভারতীয় দল বলুক, তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল। সেই আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে কোথাও খাতা খুলতে পারেনি। সেখানে গোয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখতে, সেই স্বপ্ন তার ভঙ্গ হয়েছে। আগেও উনি অনেক জায়গায় গিয়েছেন, পয়সা খরচা করে ঘুরে বেরিয়েছেন, পাবলিকের পয়সা নষ্ট করেছেন, আবারও করেছিলেন। গোয়ায় গিয়েছিলেন উনি, গোয়ার লোকজন ভুলবশত হয়তো ওনার দলে যোগ দিয়েছিল, কিন্তু তারপরে বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের মানুষকেই ধোকা দিচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক মতন চালাতে পারে না। সে গোয়ায় গিয়েছে, সে ভারতবর্ষ কিভাবে চালাবে, তার জন্য তারা তাদের দল আচ্ছা, থেকে এই চলে গেছে। বিষয়ে আপনাকে একটা প্রশ্ন, আমি আরেকটা প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু নতুন চটক আপনাদের কিন্তু একের পর এক। প্রথমে দেখেছিলাম মাতুয়া বিধায়কদের ইস্তফা দিয়েছিলেন কিভাবে, আবার কিন্তু আমাদের কাছে সদ্য খবর পাওয়া মাত্র আমরা যেটা দেখিয়েছি আমাদের চ্যানেলেও যে বাঁকুড়া জেলার কিন্তু 5 জন বিজেপি কিন্তু বিধায়ক এবং নেতারা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকে কিন্তু লেফট করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? যে 4 জন বিধায়ক লেফট হয়েছেন, ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়েছেন, ওনারা কিন্তু দল ছাড়েননি। দল ছাড়ার কোনো প্রমাণ আপনাদের কাছে নেই, সুতরাং তারা দলেই আছেন, দলের সঙ্গেই আছেন। আর যদি কেউ দল ছেড়ে চলে যায়, সে মানুষের সঙ্গে বেইমানি করবে।
দেখুন, স্বার্থান্বেষী মানুষজন নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষের সঙ্গে খেলা করে, এটা হচ্ছে অন্যায়। মানুষ তার উত্তর দেবে। আজকে মুকুল রায় তো দল ছেড়ে চলে গেছেন, কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হয়েছে? ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। কিন্তু আজকে যারা চলে যাবে তাদেরকে আগামী দিনে মানুষ চিহ্নিত করে রাখবে। আর ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে ছিল, আছে, থাকবে। সুতরাং আমাদের কোনো বিধায়ক যায়নি, এটুকুনি আমি হলপ করে বলতে পারি, কারণ কোনো জায়গায় কোনো প্রমাণ পাওয়া যাবে না। কি আজকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে চলে গেছে, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তারা লেফট হয়েছে, তার জন্য তারা দল ছেড়ে যায়নি। আর আমরা কখনোই বলতে পারবো না যে তারা দল ছেড়ে গেছে। আচ্ছা, আমি বিশ্বজিৎ বাবুর কাছে চলে যাবো। বিশ্বজিৎ বাবু, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিরহাদ হাকিম কিছুদিন আগে যখন জয়লাভ করে পুরো ভোটে, তখন তিনি বলেছিলেন যে কোথাও না কোথাও সাম্প্রদায়িকতার পরাজয় হয়েছে। বিরোধীদের কিন্তু ঠিক এইভাবে কটাক্ষ করেছেন যে কোথাও না কোথাও সাম্প্রদায়িকতার পরাজয় হয়েছে। আর এই যে লাবু, গোয়ার যে প্রাক্তন বিধায়ক, আমরা দেখেছি তিনি যখন মমতা ব্যানার্জিকে চিঠি লিখে জানান, সেখানে কিন্তু তিনি লিখছেন যে গোয়ায় কিন্তু তৃণমূল সাম্প্রদায়িকতার পথে হাঁটছে। তৃণমূল সেখানে হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। এক জায়গায় আমরা দেখছি ফিরহাদ হাকিম যেখানে মন্তব্য করছে যে সাম্প্রদায়িকতা পরাজয়, আর পাশাপাশি আমরা দেখছি যদি গোয়ায়, সেখানে কিন্তু বলছে তৃণমূল সাম্প্রদায়িকতা হাঁটছে। এই দুটোর কথার মিল যদি আপনি আমার বলার একটু। আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কারো কথা ডিস্টার্ব করি না, আমাকে বলতে দেবেন। প্রথম আচ্ছা। কথা হচ্ছে যে গোয়ায় তৃণমূলের কোনো বিধায়ক নেই, কারণ তৃণমূল এখনো নির্বাচনে গোয়ায় লড়েনি। স্বাভাবিক গোয়ায় কোনো তৃণমূলের বিধায়ক ওখান থেকে যায়নি। কোনো একজন মানুষ বা দুই একজন নেতা, তাদের কি হয়েছে সেটা পরবর্তীকালে জানা যাবে। এবং গোয়ার মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছে বলে মমতা ব্যানার্জি যখন গেল, বিপুল ভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছে। আর আমাদের ফিরহাদ হাকিম যেটা বলেছে, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। পশ্চিমবাংলায় বিশেষ করে কলকাতায় মানুষ আবেগে, কলকাতায় মানুষ উন্নয়নের বার্তাকে সামনে রেখে ভোট দিয়েছে। আর আপ থেকে সব থেকে বড় যে প্রশ্নটা করলেন এর আগে দিদি যে উত্তরটা দিল, প্রথম কথা যে আগে এটা দেখুন, আমরা তো পশ্চিমবাংলা ভিত্তিক, উনিও পশ্চিমবাংলায় থাকে, আমিও পশ্চিমবাংলায় থাকি, বাংলার মানুষ। পশ্চিমবাংলার এই মুহূর্তে উত্তর 24 পরগনা এবং নদিয়ার দিকে প্রায় 5 জন, বাঁকুড়ার দিকে 5 জন, তারা তাদের বিজেপির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে যাচ্ছে। আজকে বনগাঁয় বিজেপির পার্টি অফিস বিজেপিরা দখল করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আজকে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বিজেপিদেরকে মারছে। তারা তাদের সভাপতি মনস পছন্দ হচ্ছে না, তারা নিজেরা নিজেদের অন্তর্কলহে লিপ্ত। দ্বিতীয়ত সব থেকে বড় চ্যাপ্টার, দিদি বলছে যে কেউ বিজেপির থেকে ত্যাগ করেনি। আপনি ঠিক কথা বলেছেন, এই 5 জন 10 জন বিজেপির বিধায়ক বিজেপির থেকে ত্যাগ করেনি, তারা বিয়ে করেছে, অথচ বউ ভাতে যাবে না বা বরযাত্রী যাবে না, অর্থাৎ বিজেপিতে আছে কিন্তু বিজেপির অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সব তারা চলে জায়গায় গেছে। বৌভাত খাওয়ার চেষ্টা করবেন না, বৌভাত খাওয়ার চেষ্টা করবেন না সব জায়গায়। অনেক জায়গায় অনেক বিয়ে হয়, বৌভাত ছাড়াও বিয়ে হয়, ঠিক আছে? না, আপনাদের মতন আমরা বিয়ে বৌভাত সবসময় লোককে দেখিয়ে করবো, এর কোনো মানে নেই তো। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় বহু লোকের সঙ্গে কাটছড়া বেঁধেছিল, কজনের সঙ্গে ঘর করতে পেরেছে বলুন তো? কারোর সঙ্গে ঘর করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত? বিয়ের কথা বলছেন কেন, বৌভাতের কথা বলছেন কেন, বরযাত্রীর কথা বসেছিলেন নাকি? আমাদের কোনো বিধায়ক যায়নি এবং যাবে না। অসীম সরকারের মতো নেতারা, তার কারণেই আজকে কোতুলপুরের বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিধায়করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে। আমি এই প্রসঙ্গে বাদ হোয়াটসঅ্যাপ দিচ্ছি। গ্রুপ ছাড়ছে মানে দল ছাড়েনি তো, দল ছাড়িয়ে আপনারা আশায় বসে থাকুন, আপনি আশায় বসে থাকুন যে দল ছাড়ছে না, দল ছাড়ছে না। আপনারা কিন্তু অভিযোগ আনতে পারছেন না। অন্য সময় হলে অভিযোগ আনতেন যে তৃণমূল বলেছে তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে, তৃণমূল ভয় দেখাচ্ছে তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে। আমি উল্টাটা বলি, আপনাদের দফায় দফায় কি হচ্ছে? টেকনিক্যাল প্রবলেমে বেরিয়ে গেছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছে, তাই বলে এই নয় যে পার্টি থেকে বেরিয়ে গেছে। আপনি কথা শুনুন, আপনাদের বারবার অমিত মালব্য আসছে, আপনাদের আভ্যন্তরীণ বিভিন্ন মিটিং হচ্ছে, আপনারা আজকে নিজেদের সংগঠনটাকে ঠিক করুন। কলকাতা নির্বাচনে ভারতবর্ষের বাইরে থাকে নাকি, ভারতবর্ষের বাইরে থেকে আসছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যেতে পারে আর অমিত মালব্য পশ্চিমবঙ্গে আসতে পারে না? আচ্ছা, আপনারা সারা ভারতবর্ষ ঘুরতে পারেন, আর আমাদের কোন নেতা পশ্চিমবঙ্গে এলে পরে তারা ভারতবর্ষের বাইরে যাচ্ছে নাকি? সামনে অনেক নির্বাচন, ভারতবর্ষের বাইরে তৈরি করে দিয়েছেন আপনারা, তাই না? দিদি হাতে ওটাই তো মুশকিল। যাচ্ছে, পশ্চিমবঙ্গকে আপনারা ভারতবর্ষের বাইরে নিয়ে চলে গেছে। বিশ্বজিৎ বাবু, তার জন্য পশ্চিমবঙ্গে কেউ এলে পরে আপনাদের খুব জ্বালা হয়, খুব জ্বালা হয়। আর আপনাদের মুখ্যমন্ত্রী যখন বাইরে যায় তখন কিছু হয় না। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাইছি। বিশ্বজিৎ বাবু, আমরা 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 আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। বিশ্বজিৎ বাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, হ্যাঁ আমি বলছি, আমার একটা প্রশ্ন আপনাকে,
আমরা দেখেছি যখন 2001-এ আমরা 2011-তে আপনারা যখন জিতে এলেন, সেই সময় আমরা দেখেছি যে মুকুল রায়কে বলতে যে উন্নয়নের জোয়ারে সবাই ভেসে আসছে। তারপরে যখন আমরা দেখলাম যে একের পর এক কিন্তু তৃণমূল নেতা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে, তখন বিজেপির যারা নেতা নেত্রীরা ছিলেন সেই সময় বললেন যে ঠিকভাবে উন্নয়নের কাজে যোগ দিতে, এবং উন্নয়ন হচ্ছে না জেনে তাই জন্য বিজেপি আসছে। তাহলে কে ঠিক কে ভুল? সেটা হচ্ছে কিছু একটা পার্সেন্টেজ, কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে, পশ্চিমবাংলার রাজনৈতিক দল হিসেবে তৃণমূলকে বেছে নিয়েছে। আমি যে কথাটা বলছিলাম দাদা, দিদি ভাই একটু বলার জন্য বলছি, দিদি ভাই সামনে প্রচুর প্রচুর না, ভোট। তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি বলবেন? মধ্যে থাপ্পা হয়, আপনারা থাপ্পা করেন। আপনারা ঘরের মধ্যে থাপ্পা করে এসেছেন। যাচ্ছি, সপ্তর্ষি ম্যাডাম আপনার কাছে যাচ্ছি। সপ্তর্ষি ম্যাডাম, আমরা অনুষ্ঠানের আপনাদের একদম মানুষ শেষে চলে এসেছি, আপনারা ছোট্ট থাপ্পা করে দিয়েছেন, শুনে নেবেন। আপনারা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন, মাফিয়াদের নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। সপ্তর্ষি ম্যাম, আমি আপনার কাছে যাব, আমি আপনার কাছে যাব। সপ্তর্ষি ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আমরা আমরা আপনার কাছে যাব। হ্যালো সপ্তর্ষি ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বিশ্বজিৎ বাবু আপনি বলুন। আপনারা ঠিক করুন, আমাদের নিয়ে ভাবতে হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। আপনারা নিজেদের আপনাদের ক্যান্ডিডেট 144টা ক্যান্ডিডেট দিতে পারছেন না, এজেন্ট দিতে পারছেন না, 3টে আসন পাচ্ছেন, নির্দলের থেকে কম আসন পাচ্ছেন, ভোট পার্সেন্টেজ 10-এর নিচে নেমে চলে গিয়েছে। আপনারা আগে মানুষের কাছে যান, ক্ষমা চান, যে মানুষের পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কলকাতাও, ওটা ভোট হয়নি, ওটা ভোটের নামে প্রহসন হয়েছে। মানুষের ভোট লুট করেছেন আপনারা। আচ্ছা, আমি আমাদের অনুষ্ঠানের একদম শেষ সময় আমি আমাদের অনুষ্ঠানের একদম শেষ সময় আমি সপ্তর্ষি চক্রবর্তী মহাশয়ের কাছে যাচ্ছি, যে এই আপনারা মানুষের পরিপ্রেক্ষিতে পাশে আপনি কি কথা বলবেন? বলবেন না। হ্যাঁ সপ্তর্ষি, দেখুন, তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে আমরা দেখতে পেরেছি একটা পুরসভায় ভোট হয়েছে, সেই ভোটে তৃণমূল কংগ্রেস মানুষের ভোট নিয়ে প্রহসন করেছে। এছাড়াও উনি যে একটু আগে বললেন যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল বিধানসভা নির্বাচনে, আমরা দেখতে পেয়েছি দাঁড়িয়ে থেকে কাউন্সিল হলের মধ্যে পরে ওনারা মানুষ ওদের বাড়ি আপনাদের সিপিএম যে ভোটটা দিয়েছিল সেই জন্য ওনারা যেন অন্তত দল নিয়ে কথা না বলে, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের ঘড়ির কাঁটা এখানে বারবার জানান দিচ্ছে যে অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে। আমাদের কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু বিলম্ব হয়েছে। আজকের আমাদের এই আলোচনায় উপস্থিত যেসব প্যানেলিস্টরা রয়েছেন তাদেরকে আবার একবার এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আলোচনায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, আর দর্শকদের উদ্দেশ্যে বলছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। খবর নাই, খবর দেয়। ধন্যবাদ।